সার্বভৌম দেশ। এই সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে একটা স্বাধীন জাতি হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে একটা সম্মানিত স্থানে নিয়ে যাওয়া, এটাই তো ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ করতে দেওয়া হলো না। অথচ সেই যুদ্ধবিধ্বস্ত দেশে যখন একদিক গড়ে তোলে, সেই সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, তিনি সেই বাহিনী গড়ে তুলেছিলেন। যেখানে একটা ফটো আমাদের মানে যেখানে রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না, বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায় তিনি কিন্তু দেশকে যেমন গড়ে তুলছেন, সেই সাথে সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন। এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে, তারা যেন সুপ্রশিক্ষিত হয়, উপযুক্ত গড়ে ওঠে, সেই পদক্ষেপটাও তিনি নিয়েছিলেন। ওই ৭২ সালেই তিনি মিলিটারি একাডেমি গড়ে তোলেন, চট্টগ্রামের জায়গা দেখে রেখেছিলেন এবং কুমিল্লায় প্রথম সেনানিবাসেই মিলিটারি একাডেমির কাজ শুরু হয়। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটে স্থাপন করেন। ভারত এবং যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ ক্রয় করেন এবং রাশিয়া থেকে MiG-21 সেই সময়কার যুগের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান তিনি ক্রয় করেন এবং আরও সাথে অন্য অনেক কিছু। পাশাপাশি 1974 সালে একটা প্রতিরক্ষার নীতিমালাও তিনি প্রণয়ন করেন। যেমন মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করেছিলেন, সেই সাথে আমাদের প্রতিরক্ষা নীতিমালা কী হবে সেটাও তিনি করে যান। কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে তিনি যে কথা বলে গেছেন অমর বাণী, যে আমাদের পররাষ্ট্রনীতি হবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তারপরেও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সর্বত ব্যবস্থা তিনি করে নিয়ে যান। যেটুকু গড়ে দিয়ে গিয়েছিলেন ওইটুকুই, এরপরে কিন্তু আর দেশ এগোতে পারেনি। আমি 21 বছর পর 96 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। তখন থেকে আমার প্রচেষ্টা ছিল যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। বিরোধী দলে থাকলেও বাংলাদেশে যদি কখনো ক্ষমতা যায়, কীভাবে দেশকে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি কিভাবে হবে এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে আমরা উন্নত করব, সেই পরিকল্পনাও কিন্তু আমরা গ্রহণ করেছি এবং সেভাবে আমরা প্রস্তুত ছিলাম। জাতির পিতার হত্যাকারীদের বিচার হবে না, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদের বিচারের হাত থেকে মুক্তি দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরিতে পুরস্কৃত করা হয়েছিল। অনেক দেশ গ্রহণ করেনি। যেমন পোল্যান্ডের কথা জানি, সেখানে একজন খুনিকে যখন নিয়োগ দেওয়া হয় তারা অস্বীকার করে, তাকে ফেরত পাঠায়। ঠিক এরকম বহু দেশ। এটা বাংলাদেশের জন্য সত্যি খুব একটা লজ্জাজনক ছিল। তারপর তাদেরকে রাজনীতি করার সুযোগ, ভোট চুরিকে পার্লামেন্টে বসানো, যুদ্ধ অপরাধী যারা, যে যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেকে কারাগারে ছিল, সাজাপ্রাপ্ত ছিল, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তাদেরকেও ফিরে আনা হয় এবং তাদেরকে পুনর্বাসন শুধু না, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম, সে পরাজিত শক্তিকে আবার ক্ষমতায় বসানো হলো, আর যারা বিজয় অর্জন করলো তাদেরকে হত্যা এবং অবহেলা। এটাই হচ্ছে জাতির জন্য সবথেকে দুর্ভাগ্য। যা আমরা সরকারে আসার পর থেকে সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে সেই খুনিদেরকে আমরা বিচারের ব্যবস্থা করেছি, যুদ্ধ অপরাধের বিচার আমরা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিই। আমি যখন সরকারি নিই তখন দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ। আমাদের রিজার্ভ মাত্র 200 কি 250 কি 300 মিলিয়ন, বিলিয়নেও না। এই অবস্থায়ও আমরা যাত্রা শুরু করে দেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, সেখানে আমাদের নারীদের অন্তর্ভুক্তির ব্যবস্থা করে দিই। দেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি এবং
আমাদের সশস্ত্র বাহিনীর ট্রেনিংয়ের জন্য এনডিসি, ভিপসট থেকে শুরু করে MIST, মেডিকেল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলি। কারণ একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে কীভাবে আমাদেরকে তৈরি হতে হবে, সেই পদক্ষেপগুলি অত্যন্ত সফলতার সাথে আমরা গড়ে তুলি। এরপর আবার একটা কালো অধ্যায় আমাদের জীবনে আসে, দেশের জীবনের 2009 থেকে 2008 পর্যন্ত। যা 8-এ নির্বাচনে জয়ী হওয়ার পর 9 যখন সরকার গঠন করি, এই 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি। এবং আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী বাহিনীতে রূপান্তর করার জন্য আমরা স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই। সেই মোতাবেক আমরা কাজ করি এবং যেহেতু আমরা 2009 থেকে 2021 পর্যন্ত সার্বিকভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি, যে নীতিমালাটা জাতির পিতা 74 সালে করে গিয়েছিলেন তারই আলোকে আমরা এটা পদক্ষেপ নিই। সেভাবে আমরা ফোর্সেস গোল ঘোষণা দিয়েছি। তাছাড়া প্রতিরক্ষা নীতিমালা সকলের জন্য মানে সর্বজনভাবে জানার জন্য 2018-তে আমরা প্রণয়ন করি। ঠিক সেইভাবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। জাতির পিতা 74 সালের 10 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া একটি ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, আমরা শান্তিকামী জাতি, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার, আনকোট। এটাই হচ্ছে মূল কথা। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। তিনি আরও বলেছিলেন, আমি কোট করছি, যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি দুনিয়ায় কোনো দিন বড় হতে পারে না। সেজন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই। আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা সহ্য করব না। আমরা এই নীতিতেই বিশ্বাস করি, আনকোড। স্বাধীনতার সার্বভৌমত্ব, নিজেদের স্বকীয়তা, নিজেদের মর্যাদা রক্ষায়, এটাই ছিল জাতির পিতার শুধু ভাষণ, একটা নির্দেশ। আর সেই নির্দেশটা মেনেই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা সরকার আসার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এবং সেই সাথে সাথে বর্তমান যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী প্রতিটি প্রতিষ্ঠান আমাদের গড়ে তোলা উচিত, প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত। আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি এবং পেশাদারিত্বের দিক থেকে যেন সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। SSF সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। শুধু দেশের অভ্যন্তরে না, বিদেশি অতিথিরা অনেকেই আমাদের বাংলাদেশে আসেন, তাদেরও নিরাপত্তায় যেভাবে ব্যবস্থা নেন এই অতিথিদের জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে আমাদের SSF-এর প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের SSF-এর ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। আমরা অর্থনৈতিকভাবে ভালোভাবে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোভিড-19-এর অতিমারি যখন শুরু হলো, কিন্তু ওই অবস্থায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2020 সালের জন্মশতবার্ষিকী, 2021 সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। খুব সীমিতভাবে আমরা করেছিলাম, তবে 2021 সালের দুটি কর্মসূচি একসাথে আমরা নিই। সারা বিশ্বের
মানে আমি বলবো যে প্রায় সকলেই সেখানে বাণী পাঠান এবং আমাদের পড়োশী দেশের যেমন ভারত, নেপাল, ভুটান সহ শ্রীলঙ্কা আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা আসেন এবং আমরা অত্যন্ত সফলভাবে আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। সেই সময় তাদের প্রত্যেকেই একসাথে এতজন মানে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের আগমন এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধান বা যথাযথভাবে তাদের সম্মানের সাথে আবার তাদের সরাসরি বিদায় দেওয়া, এটা একটা অত্যন্ত কঠিন একটা দায়িত্ব ছিল ওই কোভিডকালীন সময়। সেই সময় আমি দেখেছি আমাদের SSF সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দেশটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন দক্ষিণ এশিয়ায়, এবং সেদিকে লক্ষ্য রেখে আমাদের অনেক বিদেশি অতিথিরাও আসেন। কাজী আমরা আমাদের দেশটাকে আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিচ্ছি, এবং অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ অন্তত বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে পেরেছে। এখন আর বাংলাদেশকে কেউ সেই চোখে দেখে না যে বাংলাদেশ হচ্ছে দুর্ভিক্ষের দেশ, এই খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে কেউ আর করুণা করে না। বাংলাদেশকে এখন সকলে মর্যাদার সাথে দেখি। তাছাড়া শান্তিরক্ষা বাহিনীতে আমরা বিরাট ভূমিকা রেখে যাচ্ছি, জাতিসংঘের শান্তিরক্ষীতে সেখানে বাংলাদেশ সবথেকে মুখ্য ভূমিকা পালন করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। কাজে আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি, আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বে একটা মর্যাদার সাথে মানে যারা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের SSF প্রতিটি সদস্য সর্বক্ষণ প্রশংসনীয় কর্মোদ্যোগ, আনুগত্য, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি জানি যে আমার জীবনটা সবসময় খুবই, আমি এখন কি বলবো, আমি যেখানে বাবা মা ভাই সব হারিয়েছি স্বাভাবিকভাবে, যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি, শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ যে দেশে মানুষ একবেলা খেতে পারতো না, এখন আমরা মানুষের ক্ষুধার অন্ন যোগাতে পারি। তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আজকে আমাদের দেশে বেকারত্বের হার 3 ভাগে নেমে এসেছে, মাত্র 3% আছে, সেটাও থাকবে না, আমরা সেইভাবেই শিক্ষা দিচ্ছি। যেখানে সাক্ষরতার হার মাত্র 45 ভাগ ছিল, এখন আমরা 86 ভাগে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দেশের একেবারে নিম্ন স্তরের মানুষ, তাদেরকেও আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি। গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি। আমাদের লক্ষ্য এটা হচ্ছে মুজিব বর্ষের আমাদের প্রতিকাজে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আজকে কিন্তু আমরা প্রায় বাংলাদেশের প্রায় সকল জেলা উপজেলা পর্যায় পর্যন্ত প্রায় 446টা উপজেলায় ইতিমধ্যেই আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছি, আর যেটুকু বাকি আছে সেটাও আমরা সামনে করে ফেলব। তাতে আমাদের যে হতদরিদ্র, যেটা 25.5 ভাগ ছিল, সেটা এখন মাত্র 5.6 নেমে এসেছে। দারিদ্রের হার যা 41 ভাগ ছিল, সেটা এখন 18.7 ভাগে নেমে এসেছে। আমাদের লক্ষ্য ছিল যে এটা আমরা 16-17% মধ্যে নিয়ে নামিয়ে আনবো, যদি কোভিড-19 অতিমারি দেখা না দিত, যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, যেমন তেল, গ্যাস, আমাদের সার, গম, চিনি, যা যা আমাদের বিদেশ, ভোজ্য তেল যা বিদেশ থেকে আনতে হয়, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে পরিবহন পরিচালন ব্যয় বেড়ে গেছে, যে জন্য আমরা ওই 18 থেকে খুব বেশি নিচে নামাতে আমরা পারিনি। কিন্তু ভবিষ্যতে আমাদের এটা লক্ষ্য আছে যে আমরা আরও দারিদ্র্যের হার কমিয়ে আনবো।
আর অতি দারিদ্রতা একেবারে শূন্য কোঠায় থাকবে। প্রত্যেক মানুষের অন্তত 2 কাঠা জমি, একটা ঘর, এবং তার ওই ঘরটাই হবে তার কর্মসংস্থানের ব্যবস্থা, এবং যেটা কিন্তু হচ্ছে, সেটুকু আমরা করতে পেরেছি। এবং এই সামাজিক নিরাপত্তায় আমরা দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা করেছি, এবং আমি সরকারে আসার পরে বেতন ভাতা সব কিছু বাড়িয়ে দিয়েছি। 2015 সাল থেকেই সব ধরনের সুযোগ সুবিধা যতদূর বাড়ানো যায় আমরা বাড়িয়েছি, এবং দেশে আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ যা যা আমরা ওয়াদা দিচ্ছিলাম সেটা আমরা করতে পেরেছি। কাজে যতক্ষণ আমি মনে করি যে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। তো আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। এভাবে বহুবারই আমার উপর আক্রমণ হয়েছে, আমার দলের অনেক নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। এবং সর্বশেষ 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা, প্রকাশ্য দিবালোকে রণক্ষেত্রে ব্যবহার করা গ্রেনেড, একটার পর একটা 13টা গ্রেনেড মারা হয়েছিল। যাকে আমাকে আমার নেতাকর্মীরা যারা হিউম্যান শিল্ড তৈরি করে রক্ষা করেছে, তাদের শরীরে যখন সেই স্প্লিন্টারগুলি পড়ে আর সেই রক্ত ঝরে ঝরে আমার উপর পড়েছে, আমি সেই দৃশ্য আমি দেখেছি। আর এর আগে তো বোমা গুলি নানাভাবে আক্রান্ত। তারপরেও আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমরা 22 জন নেতাকর্মী হারিয়েছিলাম। আমাদের আইভি রহমান, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী, তিনি সহ। কাজে আমি জানি না, আমার মনে হয় হয়তো আল্লাহ আমাকে একটা কাজ দিয়েছেন, ততক্ষণ আমি বেঁচে থাকবো, কিন্তু আমার সাথে যারা কাজ করে বা আমার যারা নিরাপত্তায়, তাদের জন্য আমি চিন্তিত থাকি। কারণ আমি দেখেছি আমাদের নেতাকর্মী বারবার তারা জীবন দিয়েছে। ঠিক আমার উপর যখন আক্রমণ হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমাদের কিছু না কিছু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি সবসময় আমাদের SSF যেহেতু সবসময় আমার অতি নিকটে থাকে, আমি সবসময় চিন্তায় থাকি। তাই প্রতিবারই যখনই নামাজ পড়ি, আমার ছেলে মেয়েদের সাথে ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করি, আমি দেশের মানুষের জন্য, আমার দলের জন্য দোয়া করি, কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে, আমি SSF সহ সকলের জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে, কারণ এটা কঠিন দায়িত্ব। আর একটি বিষয় আমি নিশ্চয় বলবো, আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। কাজে সেটা অবশ্য আমি সবসময় বলি, এবং আমাদের সকল SSF সদস্যদের সবসময় আমি বলি। মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। যে এরা আমি যখন সরকারে ছিলাম না, এই আমার দেশ পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। তো সেই কথাটা মনে রাখতে হবে। একজন রিক্সাওয়ালা, সে জানে যে আমরা 2 বোন, আমাদের কিন্তু ঢাকায় নিজস্ব কোনো বাড়িও নাই, কিছুই আমরা করিনি। 32 নম্বর বাড়িটা আমরা জনগণকে দান করে দিই। সেই সময় সে একটা জমি কেনে আমার নাম করে। তো ওই জমিটার দলিলটা আমার কাছে যখন দিতে আমি তাকে টাকা পয়সা দিয়ে তাকে বিদায় দিই, যে এটা আমি কেন নেব, আপনি রাখেন আপনার জন্য। কিন্তু তার মৃত্যুর পরে তার স্ত্রী সেই দলিলটা আমার হাতে দিতে চায়, কিন্তু তার ছেলে সেটা দিতে দেবে না। এই নিয়ে মা ছেলের ঝগড়া। এক সাংবাদিক সেটা শুনে একটা পত্রিকায় লেখে, তখন আমি খবর পাই, তখন তাদেরকে ডাকি, এবং সেই জায়গায় তাকে আমি একটা বাড়ি তৈরি করে দিই। আমি নিজে যেয়ে তাকে সেই বাড়িতে তুলে দিয়ে আসি, যে এই বাড়িটা আপনিই থাকবেন, এটা মনে করবেন আমারই, এটা তাকে আমি তুলে দিয়ে আসি। আমি এই কথাটা এই জন্য বললাম যে একটা অতি সাধারণ মানুষ যে রিক্সা চালিয়ে চলতো, সে আমার জন্য একটা জমি কেনে।
কারণ জিয়াউর রহমান মরার পরে খালেদা জিয়ার জন্য দুইটা বাড়ি, গাড়ি, ক্যাশ টাকা অনেক কিছু আর একে দিতে থাকি। আমি জানি না রিক্সাওয়ালাটা কী মনে ছিল, সে আমার জন্য ওই জমিটা কিনে এবং দীর্ঘদিন অনেকবার তাকে আমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু সে শোনেনি। তারপরে মারা যাওয়ার পর তার স্ত্রী, আমি তাকে কিন্তু সেইখানে বাড়ি করে তার নামে এই জমিটা দলিলটা করে দিয়ে দিয়েছি তাকে। এই যে একটা সাধারণ মানুষ, এই মানুষগুলির জন্য কিন্তু আমার রাজনীতি, এদের ভাগ্য পরিবর্তনটা করাই আমার লক্ষ্য, এদের জীবন মান উন্নত করাই আমার লক্ষ্য। কাজে এই মানুষগুলির থেকে আমি বিচ্ছিন্ন হতে পারি না, কারণ এরাই আমার সব চলার শক্তি যোগায়। এটা সকলকে মনে রাখার জন্য আমি একটু অনুরোধ করছি। যাক, আমি আর এটুকু বলতে চাই না, আমি এটুকু বলবো যে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আর্থসামাজিকভাবে উন্নতি করতে পেরেছি, ভবিষ্যতে আরও আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই পরিকল্পনা আমি দিয়েছি 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে, আর সেই লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। পাশাপাশি 2100 সালের ডেল্টা প্ল্যান, আমাদের এই বদ্বীপ জলবায়ুর পরিবর্তনের অভিঘাতে যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, সেখান থেকে এই বদ্বীপটাকে সুরক্ষিত করে প্রজন্মের পর প্রজন্ম যেন নতুনভাবে বাঁচতে পারে, সে ব্যবস্থাটাও, সেই পরিকল্পনাটা নিয়ে সেটাকে আমরা বাস্তবায়নের কাজও শুরু করেছি। কাজে আমি এটুকু আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে বাংলাদেশটা আজকে যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনের ধারা বজায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এসএসএফের জন্য যা যা করার, আসলে আমি যখন 96 সালে আসি তখনই দেখি যে তাদের শুটিং প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। তেজগাঁয় প্রথম সেটা আমরা করে দিয়েছিলাম। এখন অবশ্য আরও আধুনিকভাবে উন্নত মানের একটা তৈরি করে দিচ্ছি। এই তাদের অফিসার মেস থেকে শুরু করে সব কিছুই কিন্তু ধীরে ধীরে আমার হাতে করা, লোক বলে আমি বৃদ্ধি করেছি। এবং শুধু এসএসএফের সকলের জন্য আমরা কাজ করেছি, সকলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। তারপরেও অন্তত যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে, সেদিকে লক্ষ্য রেখেই তাদের জন্য সেই ধরনের গাড়ি থেকে শুরু করে আধুনিক সরঞ্জামাদি যা যা দরকার সবই কিন্তু আমরা ব্যবস্থা করে দিয়েছি। এমনকি আমাদের শান্তিরক্ষা বাহিনীতে যারা কাজ করে, যে সমস্ত জায়গাগুলি খুবই ঝুঁকিপূর্ণ, তাদের জন্য আমরা সেইভাবে তাদের সুরক্ষিত থাকতে পারি ব্যবস্থা করে গাড়ির যা যা দরকার, যানবাহন সবই আমি কিনে দিয়েছি। এবং আমাদের যে নতুন ফায়ারিং রেঞ্জ যেটা হবে সেটা আরও আধুনিক হবে, আরও দক্ষতার সাথে সবাই মানে প্র্যাকটিস করতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা করেছি। যে আমি আর বেশি কিছু না বলে এটুকু বলবো যে দেশটা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ইতিমধ্যেই অনেকগুলি প্রজেক্ট করেছি, যার ফলে মানুষের জীবন যাত্রা অনেক সহজ হয়ে গেছে। সারা বাংলাদেশের সাথে একটা আমাদের ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের চলতে হবে। আমি এসএসএফের সবাইকে বলবো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। আর এসএসএফ এমন একটি সংগঠন, সেখানে আমাদের সব বাহিনীরই কিন্তু প্রতিনিধি আছে, মানে পুলিশ বাহিনী থেকে শুরু করে, আনসার বাহিনী থেকে শুরু করে নৌ বিমান এবং সেনা, সব বাহিনীর কিন্তু সমন্বিত একই সাথে কাজ করার এটাও একটা অভিজ্ঞতা। এবং যে অভিজ্ঞতাটা আমি মনে করি আগামী দিনে আমার দেশ পরিচালনার ক্ষেত্রে এবং বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলির বিরুদ্ধে আমাদের যে অভিযান বা সাফল্য, সেটাও আমাদের ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এখানেও একটা নতুন একটা অভিজ্ঞতা যারা আছে কাজ করতে, তাদের ভিতরে কিন্তু সঞ্চারিত হয়। এবং আমি দেখেছি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে প্রত্যেকেই
দায়িত্ব পালন করে যাচ্ছ। সেজন্য তোমাদের জন্য আমার দোয়া আশীর্বাদ থাকলো, এবং তোমাদের জীবন সফল হোক, তোমাদের পরিবার নিয়ে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি সেই দোয়া করি সবসময়। আমি আর হাতে সময় না নিয়ে এটুকু বলবো যে শৃঙ্খলা, আনুগত, পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবার অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকেই, বিশেষ করে আমাদের এসএসএফের সদস্য সহ উপস্থিত সকলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই দোয়া করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এসএসএফের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ছিলাম সেখানে। এখন ঢাকায় নিচ্ছে